এইগুলো যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র সেটা বোঝা যাচ্ছে, এবং মানুষ ঠিকই বুঝে গেছে যে এইটা ষড়যন্ত্র করে এই কাজগুলি করা হয়েছে। এর মাধ্যমে 1 নাম্বার দেশ বিক্রি করা গেছে, 2 নাম্বার দেশকে 50 বছর পিছিয়ে দেওয়া গেছে, এই সমন্বয়ের গুলো করা গেছে, যার জন্য আবার ইনুস লালে লাল হয়ে গেছে। এই আর সমন্বয়করা, এই স্বাধীনতা বিরোধীদের লালে লাল, এক একজন কোটি কোটি টাকার মালিক, যারা কিছুদিন আগে খেতে পেত না তারা এখন খাচ্ছে। সুতরাং এই অবস্থা থেকে দেখছে মানুষ, জনগণ দেখছে যে না, এই অবস্থা থেকে উত্তরণের একটাই পন্থা, সেটা হচ্ছে আওয়ামী লীগ। কারণ আমাদের মুচলেকা প্রধানমন্ত্রী, উনি তো মুচলেকা দিয়ে আসছেন, ওনার মুচলেকা দিয়ে এসছেন, উনি কখনো এটা কোনো ব্যবস্থা নিবেন না। না হলে উনি তো, ওনাকে তো এই ফয়জুল করিম যেটা বলে, চান্দা তুলে পল্টনে ভাগ যায় লন্ডনে, এখন যে বলতে হবে চান্দা তুলে পল্টনে ভাগ যায় গুলশানে, এই অবস্থা চলতে থাকবে। ধরেন যারা তখন বলেছিল যে, ইভেন রেজা কিবরিয়া বলেছিল 50 আওয়ামী লীগ মুসলিম লীগের মতো হয়ে যাবে, ফজলুর রহমান বিএনপির আর এক নেতা বলেছিল আওয়ামী লীগ 50 বছর আসবে না। তাদের কাছে প্রশ্ন, আওয়ামী লীগ আসছে কিনা দেখেন। আওয়ামী লীগ আগেও ছিল, এখনো আছে, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ প্রাসঙ্গিক। আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেশপ্রেমিক, ন্যাশনালিস্ট, তারা দেশদ্রোহী না, তারা পাকিস্তানের দালাল না, তারা অন্য দেশেরও দালাল না। সুতরাং দালাল যদি বলতে হয় তাহলে বলেন যে তারেক রহমান দালাল অথবা শফিকুর রহমান দালাল। দেখেন এত ঘটনা ঘটে যাচ্ছে বাংলাদেশে, এতগুলি শিশু মারা গেল। একবার দেখেছেন এই জামাত ইসলামের নেতারা কোনো এই ব্যাপারে কোনো কথা বলেছে? কারণ যদি তারা কথা বলে তাহলে তারাই ফেসে যাবে, কারণ তারাও তো ক্ষমতার অংশ ছিল। সুতরাং তারা দেখবেন কোনো জিনিস কথা বলছেন না। রুমিন ফারানা যখন হাম নিয়ে কথা বলেছে, না এটা বলা যাবে না, কি বলা যাবে? আমাদের দেশের সমস্যা যদি আমি সংসদে বলতে না পারি, তাহলে সেই সংসদের কি দরকার? সংসদ তখনই কার্যকরী হবে যখন মানুষের সুখ দুঃখের কথাগুলি বলা যাবে, যে মানুষের সমস্যা সমাধান করতে পারে। একজন আইনজ্ঞ আইন প্রণয়ন করবে মানুষের অবস্থান বিবেচনা করে, তাই না? সেই বিবেচনা তো আপনি করতে দিচ্ছেন না, সেই বিবেচনায় আসতেছেন না, সেইটার ব্যাপারে কথা বলা যাচ্ছে না। সুতরাং এখন যদি বলা হয় মব, কেন মব করলেন? মব তো, সেই মবের ইন্ধনদাতাও ছিল মাহফুজ আলম এবং এই আপনার পরিবেশ আপা এবং আসিফ নজরুল্লাহ। তারা তো বলছে এইটা মব না, এটা প্রেসার গ্রুপ। এবং আসিফ নজরুল তখন আইন উপদেষ্টা ছিলেন। সুতরাং বিচারের আওতায় যদি আনতে হয় তাহলে এদের বিচার করতে হবে। আবার আরেকটা দেখেন স্ববিরোধী কথা, বিএনপির এক উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন যে শেখ হাসিনার প্রতি কোনো অন্যায় বা অবিচার করা হবে না আইনি প্রক্রিয়া। তার মানে তারাও বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া ডিফেন্ড করার মতো আর কেউ নেই। আওয়ামী লীগ একমাত্র বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে। সুতরাং আওয়ামী লীগের প্রয়োজন, এবং আওয়ামী লীগ জনগণের প্রয়োজনে বারবার এসছে এবং সেইটাই করবে। আপনি 70-এর পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, জনগণের প্রয়োজনে আওয়ামী লীগ এসেছিল এবং একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছিল। এখনো এই রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আওয়ামী লীগ আবার আসবে এবং আওয়ামী লীগ আসছে, এটা কেউ ঠেকাতে পারবে না। সুতরাং এই অবস্থা, এবং বঙ্গবন্ধু কন্যা অতীরে আমার দৃঢ় বিশ্বাস, এই যে অগাস্ট মাসকে বলা হতো আওয়ামী লীগের পরাজয়ের মাস, সেই অগাস্ট মাস হবে আওয়ামী লীগের বিজয়ের মাস এবং মুক্তিযুদ্ধের বিজয়ের মাস এবং আমাদের স্বাধীনতার আর একটা বিজয়, যেটা আমরা এইবার এই রাজাকার আলবদর আল শামসদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এবং আমরা চাই যে ইন্ডিয়াতে কাঁটাতারের বেড়া দিক, এরা যেন ইন্ডিয়ায় যেতে না পারে আর। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণের টানে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। সুতরাং এইটা আপনার এই আসিফ নজরুল কি বলল বা মাহফুজ আলমরা কি বলল, তারা ভয় পাচ্ছে। তারা এখন দেখছে যে তাদের পায়ের নিচের যে মাটি ছিল সেই মাটি এখন নড়ে গেছে, এই মাটির কোনো ইয়া নেই। সুতরাং এদেরকে প্রতিহত করার জন্য একমাত্র আওয়ামী লীগ পারে। সুতরাং আওয়ামী লীগ আসছে এবং আওয়ামী লীগ এসে দাঁড়াবে এবং জনগণকে এই অত্যাচারীদের হাত থেকে, এই সুদখোর, ঘুষখোর,
দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করবে। দেখেন 20 মাসের বেশি চলে গেছে, অগাস্ট থেকে শুরু করেন কত মাস গেছে। তাহলে যদি শেখ হাসিনা চুরিই করে থাকে, তাহলে শেখ হাসিনা এই এতদিন লাগলো একটা বের করতে? 1 নাম্বার। 2 নাম্বার বলছে ভারতের সঙ্গে অসম, ভারতকে দেশ বিক্রি করে দেয়, তাই চুক্তিগুলো বাতিল করতে বা চুক্তি জনগণের সামনে পাবলিশ করেন যে এই চুক্তি খারাপ হয়েছে। একটা চুক্তি দেখান না কেন, দেখাতে পারেন না কেন? সুতরাং এই যে জুজুর ভয় বারবার দেখানো হয়, আপনাদেরকে গতদিন বলেছিলাম যে বারবারই পাকিস্তানিরা যে কাজটা করেছিল, যে বিভিন্নভাবে তারা আমাদের এই বাংলাদেশের নেতৃবৃন্দকে ভারতের দালাল বলেছিল, এবং তারাই এখনো সেই গ্রুপই এখন যারা আমাদের আবার ভারতের দালাল বলে গালি দিচ্ছে। কারণ তারা জানে এরাই একমাত্র মানুষ যারা বাংলাদেশকে ডিফেন্ড করতে পারে। সুতরাং তাদের ওই অস্ত্র যে ভারত চলে গেল ভারত হয়ে গেল বাংলাদেশ, অথবা বলে না যে কান চিলে নিয়ে গেছে, আমি কান না দেখে আমি চিলের পিছনে দৌড়াচ্ছি, সেই অবস্থা চলতে থাকে। সুতরাং এই অবস্থা উত্তরণের জন্য একমাত্র আওয়ামী লীগই পারে এবং এইখান থেকে বাঁচাতে। সুতরাং সেই দিকে দৃষ্টি রেখেই তারা কথাগুলি বলছে যে আওয়ামী লীগ আসছে, কারণ তারা জনগণের যে অবস্থান সেটা বুঝতে পারছে। জনগণের অবস্থান যখনই বুঝবে তখনই তারা তাদের অবস্থান থেকে সরে দাঁড়াবে, এবং তারা এখন তাদের পিঠ বাঁচাতে যাচ্ছে যে না, আমরাও ওইটা চাইনি, অন্যরা করেছে, আমরা করিনি। কিন্তু জনগণ জানে কারা করেছে। মানুষ এক একজনের নামে কেস দিয়েছিল কে? এই আসিফ নজরুল। এই ক্যাঙ্গারু কোর্ট কে সাজিয়েছিল? আসিফ নজরুল। সুতরাং বাংলাদেশের জনগণ এত সহসা এটা ভুলে যাবে না যে ক্যাঙ্গারু কোর্ট কে বানিয়েছিল, এই তাজুলকে কে চিফ প্রসিকিউটর বানিয়েছিল, অথবা মেহেদীকে তার সহকারী কে বানিয়েছিল, এই গোলাম আজমের নাতনি জামাইকে কে বানিয়েছিল, সেটা আমরা সবাই জানি। সুতরাং এই অবস্থা তারা বুঝতে পারছে যে তাদের আর সময় নেই। আমি চাই যে তারা যেন বাংলাদেশ থেকে পালাতে না পারে, এদের বিচার বাংলাদেশে হতে হবে, দরকার হলে বঙ্গোপসাগরে নিয়ে এদের ফেলে দিতে হবে, কিন্তু এদের বিচার হতে হবে আমাদের দেশে, না যাতে বাংলাদেশে আর একটা মীর জাফরের জন্ম না হয়, এবং ইনুসও যেন পালাতে না পারে। কারণ এই মীর জাফররা বারবার আসে বেঙ্গলকে কুলসিত করে, যেমন 75-এ বঙ্গবন্ধুকে হত্যা, এই আপনার খন্দকার মোস্তাক, আবার মীর জাফর, এখানে আবার এই আর একজন হচ্ছে ইনুস এবং তার গং। সুতরাং এদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে, এবং একমাত্র আওয়ামী লীগই পারে এইগুলি বিচার করতে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করেনি কখনো কোনো অবস্থা। আপনি দেখাতে পারবেন না যে আওয়ামী লীগের থাকা অবস্থায় বিএনপির মিটিং এ বা মিছিলে গ্রেনেড হামলা হয়েছে বা এরকম হয়েছে, কই, এরকম তো হয়নি। কিন্তু বিএনপির সময় এগুলো হয়েছে। একটু আমরা যদি একটু শুনি বা মাহফুজ আলমের স্ট্যাটাসটা একটু পড়ি, ওইখান থেকে আমি একটু বলতে চাই, শুনতে চাই আপনার কাছ থেকে। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব। এটাতে তিনি কি বোঝাতে চাইলেন? ধর্মতত্ত্ব মানে কি? সে ধর্মতত্ত্বে ঈমান আবার ফেরত এসেছে। কিভাবে ফিরলো সে গল্পই বলবো আজ। এরপরে আওয়ামী লীগ কীভাবে ফিরেছে তার বিরাট একটি তালিকা তুলে ধরেছেন জুলাই, আমরা তো এটা আমি বলি না, জুলাইয়ের মাহফুজ আলম, মাস্টার মাইন্ড মাহফুজ আলম। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন 24কে 71-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। তারাই তো দাঁড় করিয়েছিল নাকি? এটা এটা দেখেন, মজার বিষয় হচ্ছে তারাই বলেছে যে আবার আমাদের নূতন স্বাধীনতা, বাংলাদেশ আবার স্বাধীনতা। কাছ থেকে স্বাধীন হলেন আপনি? ব্যাপারটা দেখেন যে তারা আমাদের 71কে মুছে দেওয়ার জন্য বিভিন্নভাবে, তাদের যে প্রধান উপদেষ্টা তিনি ভয়েস অফ আমেরিকা আনিস ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে আপনি এটা দেখেন কেন, আমরা তো রিসেট বাটন প্রেস করে দিয়েছি। এই কথা কে বলেছিল? প্রধান উপদেষ্টা বলেছিল। আবার তারাই বলেছিল যে এইটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আপনাদের যদি 71-এ তো আপনিও তখন মাহফুজ আলম তো ও তখন উপদেষ্টা ছিলেন, তাহলে বলেননি কেন যে 71-এ আমরা স্বাধীন হয়েছি, এইটা একটা গণ অভ্যুত্থান বা এইটা একটা সরকার পতন, সেটা বলতেন, তাহলে বুঝতাম। সেটা তো বলেননি। জনগণকে তো ভুল বোঝানো হয়েছে, জনগণকে মিথ্যা কথা বলা হয়েছে, জনগণকে মিথ্যা বলে রাস্তায় নামানো হয়েছে। নামিয়ে তারপরে নিজেরা নিজেদেরকে মারলেন, নিজেরা নিজেদেরকে হত্যা করলেন। হত্যা করার পরে তারপরে শুরু করলেন যে এইটা আমাদের নূতন স্বাধীনতা, 24-এ আমরা এর আগে স্বাধীন হয়নি। 24 ভাই, আপনি কার সঙ্গে যুদ্ধ করছিলেন? কোন দেশের সঙ্গে যুদ্ধ করছেন? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার আসে যে আপনি কিসের ভিত্তিতে
আপনার ওত নিয়েছিলেন, আপনার প্রধান উপদেষ্টা সহ সেই 72-এর সংবিধান। আপনার পিতাকে বাদ দিয়ে তো আপনি না, আপনার মা বাবাকে বাদ দিয়ে তো আপনি যেতে পারেন না, তাই না? তাহলে আপনি 71-কে বাদ দিয়ে তো কোনো কিছু হয় না। 90-এর গণ আন্দোলন হয়েছিল, তাই না? এরশাদের পতন হয়েছে, তার মানে কি আমরা বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে? অথবা 2006-এ বিএনপির বিরুদ্ধে আন্দোলন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, বিএনপির পতন হয়েছিল, আমরা কি বলেছি যে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে? এই ধরনের কথা বলা মানে কি, জনগণকে আর একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে, কারণ তারা নিজেরাই করেছে এই কাজগুলি এবং ইচ্ছাকৃতভাবে। কেন? বঙ্গবন্ধুর বাড়ি তো শেখ হাসিনার না বা শেখ রেহানার না, এইটা রাষ্ট্রের সম্পদ। তো এইটা যখন ভাঙা হলো তখন মাহফুজ আলমরা কথা বলেনি কেন যে না এইটা বঙ্গবন্ধুর বাড়ি, এইটা জনগণের বাড়ি, রাষ্ট্রের সম্পদ, এইটা ভাঙা যাবে না, কেন কথা বলেনি? বা এই সারজিৎ অথবা এই কালাপাঠা এদেরকে কেন বিচারের আওতায় আনেন নাই? বলেন তো দেখি। তাহলে এইগুলি যদি আনতেন তাহলে তো এই অবস্থার সৃষ্টি হয় না। বা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করলেন? কোন কারণে? আওয়ামী লীগের যদি কোনো কর্মী বা কেউ কোনো সমর্থক যদি কেউ কোনো অপরাধ করে থাকে তার বিচার করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে কি কোনো কিছু করেছে? এটা কি দলীয় সিদ্ধান্ত ছিল কোনো কিছু? আর যে হত্যাকাণ্ড হয়ে গেছে, মাঠে নামলো ওরা, গুলি করলো ওরা, মারলো ওরা, দোষ দিল আওয়ামী লীগের কেন? আবু সাইদের বাবাই তো বলেছে যে আবু সাইদকে হত্যা করেছে অন্য কেউ, এবং তার পেছন থেকে গুলি। সুতরাং এটা তো পরিষ্কার হয়েছে যে আমি তো চ্যালেঞ্জ দিয়ে মাহফুজ আলমকে বলছি, যখন তাকে চ্যাংদোলা করে আবু সাইদকে নিয়ে যাওয়া হয় কোথাও একটা রক্তের দাগ দেখাতে পারবে না। যদি রক্তের দাগ দেখা থাকে তার মানে মারা যায়। আপনার মনে থাকে না নূর হোসেনকে যখন গুলি করে তখন ওখানে রক্তের দাগ ছিল না? ছিল না? তাহলে সেইটাই যদি গুলিতে রক্তের দাগ থাকতে পারে, এইখানে রক্তের দাগ, রক্ত যদি না বেরোয় তাহলে তার মানে তো গুলি হয়নি। তাকে পরবর্তীতে এই জামাত শিবির লুঙ্গির নিচেরা গুলি করেছে। আপনার দেখেন যতগুলি হত্যাকাণ্ড বঙ্গবন্ধু কন্যার সময় যেগুলো হয়েছে, অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলি ঘটেছে, প্রতিটা জিনিসের বিচার হয়েছে। আবরার হত্যাকাণ্ডের বিচার হয়নি? অথবা এর আগে একটা মব হয়েছিল সেটার বিচার হয়নি? বিচার হয়েছে, এবং তাদেরকে বিচার হয়ে ফাঁসির আদেশ হয়েছে, এবং সব দ্রুত সময়ে বিচার হয়েছে। কই এরা তো একটা বিচারও করে নাই। কার বিচার করছে? সেই খুনিদেরকে, যে এই 21শে আগস্ট থেকে শুরু করে আপনার আবরার হত্যাকাণ্ড থেকে শুরু করে, জঙ্গি হামলা থেকে শুরু করে, যে হোলি আর্টিস্ট থেকে শুরু করে সমস্ত জঙ্গিদের বের করে দিল। কই তখন তো মাহফুজ আলমরা কোনো কথা বলেনি যে এদেরকে বের করা যাবে না, এদেরকে ফাঁসি দিতে হবে? কই বলেনি তো। সেই জন্য বললাম, এদের যদি দেশের প্রতি মায়া থাকতো তাহলে তো এরা রাস্তায় এখনই নামতো যে না হামের টিকা যে দেয়নি, হামের টিকা কিনেনি, এই অপরাধে নূরজাহান বেগম এবং ইউনূসের ফাঁসি হওয়া দরকার এবং বিচারের আওতায় আনা উচিত। তারা যদি দেশের মানুষকে ভালোবাসে, তাহলে তো তাদের এই আন্দোলনে নামা উচিত, এইটা নামা উচিত। মাইলস্টোন একটা ঘটনা ঘটেছে, সেইটার ব্যাপারে নামা উচিত ছিল। কই নেমেছে? অথবা আমাদের দেশের মোল্লারা কি কখনো বলেছে যে এই যে কাজগুলি হচ্ছে এইগুলি অন্যায়? এই যে কেনা হয়নি, মানে যারা কিনেনি, কেন কিনেনি, কি কারণে কিনেনি, একটা তদন্ত হোক, সংসদীয় কমিটি হোক, তদন্ত হোক, এবং তাদেরকে বিচারের আওতায় আনা হোক। করা হয়েছে? করা হয়নি। সুতরাং এই কথাগুলি সে এই কারণে বলছে যে বাংলাদেশে যে বিভক্তি সৃষ্টি করেছে তারা, বাংলাদেশে যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাঙালি আমরা, এবং আমরা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র দাঁড় করিয়েছিলাম, যে রাষ্ট্রে সবাই যার যার ধর্ম পালন করবে, সেই রাষ্ট্রকে আপনারা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছেন। এই জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য মাহফুজ আলমরাই, নাহিদরা একসময় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বঙ্গবন্ধুর ভাষণ বাঁচিয়েছেন, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই কথা তো বলে তারপরে মানুষকে ধোকা দিলেন। ধোকা দিয়েই পরবর্তীতে যে এই 71কে মুছে দিতে চেলেন, মুছে দিতে তো তারাই চেয়েছে, এই মাহফুজ আলমই চেয়েছে। তাহলে যদি সেইটা সত্যি না হয়, তাহলে আমার কথা হচ্ছে যে উনি কেন বঙ্গবন্ধুর ছবি নামালেন বঙ্গভবন থেকে? আমাকে বলেন তো। তার মানে এখন দেখছেন যে মানুষের ও একা কোথাও বেরোক, দেখেন পিটাবে, ওকে জুতাবে। দেখছে যে মানুষের
পারসেপশন চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন এদেরকে পেলে পিটাবে, সেই জন্য ওর ভোল পাল্টে দিচ্ছে, ওর অবস্থান পরিবর্তন করছে। গিরগিটি আছে না, গিরগিটি রং বদলায় যেরকম, ও সেই রকম রং বদলাচ্ছে এখন, কারণ দেখছে যে মানুষের এইটা হচ্ছে। আর একটা সেনাবাহিনীর প্রধান যিনি এইটার সঙ্গে যুক্ত, কারণ সেনাবাহিনী 5 তারিখে ক্লিয়ারলি বলেছিল, কোর্ট আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম, আমার প্রতি আস্থা রাখতে পারেন, আনকোট, এই কথা ওয়াকারুজ্জামান বলেছিল। সুতরাং ওয়াকারুজ্জামানের এই দায়ভার আছে, ওয়াকারুজ্জামানকে বিচারের আওতায় আনতে হবে। কারণ ওয়াকারুজ্জামান কেন, আমরা সেনা শাসন দেখেছি, এরশাদের সময় সেনা শাসন দেখেছি, জিয়াউর রহমানের সেনা শাসন দেখেছি, এরপরে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা শাসন দেখেছি। সেনাবাহিনী যদি চাইতো তাহলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে এই মব বলেন, সন্ত্রাস বলেন, সবকিছু বন্ধ করতে পারতো, কিন্তু এইটা করেনি। কারণ এই দেশ বিক্রির ষড়যন্ত্রের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জনাব ওয়াকারুজ্জামান যেমন যুক্ত, ইউনূস তেমন যুক্ত, এই আসিফ নজরুল্লাহ যুক্ত। আসিফ নজরুল এই 24শে আগস্টের আগে এই ডিসিতে এসেছিল এবং তখন সে দালালি করে। আর একজন রেজা কিবরিয়াও ছিল এর আগে এসে। সুতরাং এরা সবাই এটার সঙ্গে, এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। সেটা তো বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প যে কারা যুক্ত ছিল। সুতরাং এইগুলি এদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং মানুষের উচিত এদেরকে গণধোলাই দেওয়া, আরেকটা তিনি যাতে মানুষ আর কোনোদিন এই ধরনের কাজ করার সুযোগ না পায়, বিশেষ করে জামাতের শফিক, মাসুদ এদেরকে। একেবারেই। এরপরে তিনি বলেছেন, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন থেকে ডানপন্থীদের উত্থানের জন্য অন্তরীণ সরকারের লোকজন কাজ করা শুরু করছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত 17 বছরের মজলুমগণ। আচ্ছা, লীগ এছাড়া মাজারে হামলা, হিন্দুদের উপর নিপীড়নের বিরুদ্ধে সরব না হওয়া আওয়ামী লীগের ফেরার পথ সুগম করেছে বলে মনে করেন মাহফুজ আলম। আদালতে তারাই চালায়। এখন বলেন, ওনার সময় তাহলে উনি একজন উপদেষ্টা ছিলেন, হ্যাঁ, ওনার সময় হিন্দুদের বাড়ি ভাঙা হয়েছে, আমি বলছি আহমেদিয়া কমিউনিটিদের বাড়ি ভাঙা হয়েছে, আবার হিন্দু মেয়েদের ধর্ষণ করা হয়েছে, আপনার প্রচুর মাজার ভাঙা হয়েছে। আমাদের দেশে যারা সুফি এসেছিলেন, তারা ধর্ম প্রচারে এসেছিলেন, তারা তাদেরকে কয়েকটা নামাজ পড়ে সেইটা দেখে কিন্তু মানুষ মুসলমান, তাদের আখলাক দেখে মানুষ মুসলমান হয়েছিল। এই সুফিদের মাজার ভাঙা হলো, তখন উনি তো উপদেষ্টা ছিলেন, তার উনি পদত্যাগ করেননি কেন? প্রশ্ন তো সেখানে, উনি কারো পদত্যাগ করেননি তখন, যে না এইটা অন্যায়, আমি এই অন্যায়ের প্রতিবাদে পদত্যাগ করছি, তাহলে ওনাকে মানুষ হিরো বানাতো, তাই না? তার মানে অপরাধী উনি। এখন অপরাধটা, যারা এই অপরাধ থেকে, এই অপকর্ম থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাতে চাচ্ছে, উনি আঙ্গুলটা তার দিকে তুলছেন। আওয়ামী লীগ এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা এই অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি, আমরা এখনো বলে যাচ্ছি। এবং আওয়ামী লীগ চায় সে যেই হোক, বিচার বহির্ভূত ভাবে কোনো হত্যাকাণ্ড হবে না। আপনার মনে থাকার কথা, আবু সাইদ হত্যাকাণ্ডের পরে বঙ্গবন্ধু কন্যা একটা তদন্ত কমিটি করেছিলেন, সেই তদন্ত কমিটির কাজ কে থামিয়ে দিল? কার নির্দেশে থামানো হলো? তাহলে মাহফুজ আলমরা কি এইটার জন্য দায়ী না? শুধু প্রথম আলো, ডেইলি স্টার না, এরাও যেমন দায়ী, ইউনূস এবং ইউনূস গং, তার মানে তার উপদেষ্টা পরিষদে দায়ী। আপনাকে আরো একটা জিনিস বলি, ইউনূসের আর এক উপদেষ্টা ছিল আদিলুর রহমান, অধিকার নামে তার একটা আছে, তাই না? অধিকার, যিনি এই নাটক সাজালো শাপলা চত্বর নিয়ে, মিথ্যাচার করলো এই আদিলুর রহমান। কারণ 91 সালে ইলেকশনে 249 ভোট পেয়েছিল, সে জানে যে সে কোনোদিন ইলেক্টেড হয়ে কোনোদিন যেতে পারবে না সংসদে, সুতরাং তাকে এই রকম কোনো কিছু করতে হবে যার মাধ্যমে সেই সংসদে যেতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার, দেখেন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি জামাত জোট। তখন এই আদিলুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিল এবং তার সময় 21শে আগস্টের মতো ঘটনা ঘটেছিল, বিচার করেছে? করে নাই। শাহ এস এম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, তখন করেছে বিচার? এই আদিলুর রহমান করে নাই। সুতরাং আদিলুর রহমানরা বারবার বাংলাদেশকে বিক্রি করার জন্য
আপনি তার রাজনৈতিক পরিচয় দেন, হয়তো দেখবেন যে সে জীবনে হয়তো এই শফিকুর রহমানের মতো জাসদ ছাত্রলীগ করেছে, উনিও জাসদ, কিন্তু তারা অরিজিনালি মুসলিম লীগের ফ্যামিলি, স্বাধীনতা বিরোধী। সুতরাং এরা বাংলাদেশকে বিক্রি করা ছাড়া আর কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশে বিক্রি করার জন্য, বাংলাদেশকে ডিফেন্ড করার জন্য আওয়ামী লীগ দরকার, মুক্তিযুদ্ধ ৭১কে দরকার। আর এরা হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। এরা চায় যে দেশটাকে আবার পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিতে অথবা সেই অবস্থায় নিয়ে যেতে চায়। আপনি দেখেন যে আমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে পাকিস্তানের মতো যে দেশে একটা নারী, একটা মেয়ে তার পড়ালেখা করবে, সেই জন্য সেই দাবি জানায়, যার জন্য তাকে গুলি করা হয়, মালালা ইউসুফকে, সেই দেশের শিক্ষানীতি আমার ফলো করতে হবে? বলেন আমাকে যে উনি যদি বলতেন যে না আমরা আমেরিকার শিক্ষানীতি ফলো করব, অথবা ব্রিটিশ শিক্ষানীতি ফলো করব, অথবা জার্মান, অথবা অস্ট্রেলিয়া, অথবা জাপানের, অথবা সুইজারল্যান্ডের, অথবা, তাহলে আমি বুঝতাম যে ঠিক আছে। একজন ট্যাক্সি ড্রাইভার, সে ট্যাক্সি ড্রাইভারই রয়ে গেল, সে শিক্ষামন্ত্রী হতে পারে না এখনো। সুতরাং এরা দেখছে যে মানুষে, দেখেন আমাদের দেশে উইমেন এম্পাওয়ারমেন্ট যেটা হয়েছিল, এই মাহফুজ আলমরা সেটা পিছিয়ে দেয়নি। মেয়েদেরকে কিভাবে, মেয়েরা কিভাবে, আপনার মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে ওড়না কিভাবে পড়ছে সেইটা নিয়ে তাকে হেনস্থ করা হয়, তারপরে সে ছাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, না হ্যাঁ, দেখেন তারপরে থানায় যায়, থানায় গেলে তার কেস হয়, ওই ছেলেকে ধরে, তারপরে এই মাহফুজ আলমরাই আপনার মাহফুজ আলমরা আপনার তথাকথিত এই তৌহিদি জনতা সৃষ্টি করে সেই তাকে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসে, থানা থেকে বের করে নিয়ে আসে। সুতরাং তারা দেখছে যে জনগণ আর ওইটা খাবে না, এই প্রেসক্রিপশন আর খাচ্ছে না, সুতরাং তাদেরকে অন্য ন্যারেটিভ দাঁড় করাতে হবে। সেই জন্য তারা এইগুলি কথা বলছে, যে তারা জুজুর ভয় দেখাচ্ছে, যে আগে যেরকম দেখাচ্ছে যে আমাদের দেশ ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, আমাদের ২৬ লক্ষ ভারতীয় কাজ করে, আমরা স্বাধীন না, আমরা গোলামি। কোথায় গোলামি পাইলেন? তাহলে এখন পর্যন্ত কোথায় আছেন? যদি ভারত, তাহলে পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশ একমাত্র দেশ যেখানে যে অন্য দেশের সৈন্য আসে, সেই সৈন্য যথাসময়ে ফেরত গেছে। পৃথিবীর অন্য কোন দেশে এটা হয়নি ভাই, একেবারে। সুতরাং এই অবস্থা থেকে বারবার ওই ন্যারেটিভ যে ভারত আসবে, ভারত জুজুর ভয়। আপনি বলেছেন তিস্তা ব্যারেজ, পারেন না কেন করতে? একটা করেছেন কোনো কিছু? শেখ হাসিনার সময়, বঙ্গবন্ধু কন্যার সময় 2 লক্ষ কোটি টাকা লোন ছিল, সেইটা ইনুজের সময় এসে 23 লক্ষ কোটি টাকা হয়েছে। তাহলে এই 21 লক্ষ কোটি টাকা লোন নিলেন, এই লোনের টাকা দিয়ে কি করেছেন? এই জনগণ ধরবে না? জনগণ কিছুদিন পরে টুটি চেপে ধরবে। আমরা আরো 2টা লাইন পড়ি, তাইলে আরেকটু সুবিধা হবে। তিনি লিখেছেন, লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন থেকে উগ্রবাদীরা মাজারে হামলা করেছে, মসজিদ থেকে ভিন্ন মতাবলম্বীদের বের করে দিয়েছে। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন হিন্দুদের উপর নিপীড়ন নিয়ে মজলুমগণ চুপ ছিল। এছাড়া ধর্মনিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে ডানপন্থার উত্থানের আশঙ্কা, উত্থানের আশঙ্কা এবং উগ্রবাদীদের নিরাপদ জায়গা করে দেওয়াটা আওয়ামী লীগের ফেরার জন্য সহায়ক মনে হয়েছে বলে মনে করেন মাহফুজ আলম। তার ভাষায়, লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন সেকুলার মূল্যবোধে বিশ্বাসী মানুষজন এদেশে সরকার প্রযোজিত ডানপন্থার উত্থানে ভয় পেয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন মবস্টারদের এদেশে হিরো বানানো হয়েছিল, উগ্রবাদীদের সেফ স্পেস দেওয়া হয়েছিল। তো এই মবস্টার বানাইলো কারা? তিনি নিজে তো একজন স্টার নাকি? মবস্টার। ইনুস তো নিউ ইয়র্কে দাঁড়ায় ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে বলছে যে হি ইজ এ মাস্টারমাইন্ড, বলছে কিনা? বলছে। হ্যাঁ, এখন মবস্টারদেরকে অন্যায় ধরে বানাইছেন। আপনার শারজিৎ কয়েকদিন আগে সাক্ষাৎকারে বলছে যে আমরা যা ইচ্ছা তাই করেছি, যে কোনো সময় সচিবালয়ে ঢোকার সেই জায়গা করেছি, কোন উপদেষ্টার ঢোকার সেগুলো কারা করেছে? কই মাহফুজ আলমরা তো তখন কোনো কথা বলেননি বা প্রতিবাদও করেননি। আমাদের দেশ স্বাধীন হয়ে দেখেন পাকিস্তানের সঙ্গে আমাদের কি মিল?
বলেন আমার কি মিল? আমার মিল একটাই আছে, হুম। সেটা হচ্ছে মেজরিটি পাকিস্তানি ধর্ম মুসলিম, আমাদের এছাড়া আমাদের ধর্ম ইসলাম, আর কোনো মিল নেই। কিন্তু একজন মানুষের সঙ্গে আর একজন মানুষের হৃদ্যতা হয় তার ভাষা এবং সংস্কৃতি থেকে। এই ভাষা সংস্কৃতি আমাদের সঙ্গে তাদের মিল নেই, আমাদের খাওয়া দাওয়ায়ও মিল নেই, আমাদের কাপড় চোপড়ে কোনো কিছুতে মিল নেই তাদের সঙ্গে। সুতরাং সেই দেশের সঙ্গে আমরা কেন থাকবো? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মাহফুজ আলমরা যদি এইটা মনে করতেন যে হ্যাঁ এইগুলো অন্যায় হচ্ছে, তাহলে এই প্রতিবাদগুলিকে কেন করলেন না? উনি একটা প্রতিবাদ করেছেন, তার মানে উনি এই তখন ডলার পেয়েছে এবং পরবর্তীতে টাকা ইনকাম করেছে, দেখলো যে এটা তো সোজা পথ টাকা ইনকাম করা। সুতরাং এই টাকা ইনকাম করতে গেলে উনি প্রতিবাদ করলে তো উনি আর ওনাদেরকে উপদেষ্টা রাখবে না, অথবা ওনাকে সরিয়ে দিবে। সুতরাং তাকে যদি উপদেষ্টা থাকতে হয়, টাকা ইনকাম করতে হয়, আপনার দুর্নীতি করতে হয়, তাহলে উপদেষ্টা থেকেই করতে হবে। সুতরাং উনি সেটা করেছেন। এখন আবার ধর্ম নিরপেক্ষতা কথা বল, ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানেই ছিল, এটাকে কেটে ছিঁড়ে করলেন কিভাবে? যে পাকিস্তান বারবার বলে যে বাংলাদেশে একটা জিনিস, কয়েকটা জিনিস করেছে, তার ভিতরে অন্যতম ছিল ধর্ম নিরপেক্ষতা, যেটা আমাদের দেশে মুখে আনা যায় না। উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা আমাদের নারীদেরকে শিক্ষিত করব। আপনি আপনার মনে থাকার, আপনি যখন ইউনিভার্সিটিতে গেছেন কত % মেয়েরা ছিল বলেন তো? ইভেন ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং মেডিকেলে 30%? নো, আই ডোন্ট থিঙ্ক সো। সেইখানে এখন 50% উপরে মেয়ে ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলে পড়ে। আবার দেখেন মজার বিষয় হচ্ছে এই উগ্রবাদীরা যারা ডানপন্থী রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে, তারা তাদের মেয়ে, বউ অথবা মাকে চিকিৎসার জন্য নিয়ে যেতে চায় এবং নারী ডাক্তার খুঁজে। আপনি যদি আপনার মেয়েকে না পড়ান, তাহলে নারী ডাক্তার কোত্থেকে পাবেন রে ভাই? আমাকে বোঝান তো। তার মানে আমার নারীকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। পৃথিবীর আমাদের দেশের 50% নারী, এই 50% যদি কাজ না করে, যদি বাসায় বসে থাকে, তার মানে আপনার প্রোডাক্টিভিটি 50% কমে গেল, তার মানে দেশ পিছিয়ে গেল না? সুতরাং এই মাহফুজ আলমরা তো এইটাই চেয়েছে। এবং আমার কথা হচ্ছে, কথাগুলি এখন ইনি বলছেন কেন? তার মানে ওনার কথা হচ্ছে যে যত কিছু হোক আওয়ামী লীগকে আসতে হবে, কিন্তু মানুষ তো সেটা মানবে না। মানুষ দেখছে যে আওয়ামী লীগই এইটা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। সুতরাং দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, মানুষের কল্যাণে আওয়ামী লীগ আসবে। কিন্তু একটা বিষয় হচ্ছে কি, মাহফুজ আলম যে বলছেন, তিনি বলছেন যে লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ব্যবস্থা বিরূপের বদলে ন্যূনতম সংস্কার ঐক্যমত্য কমিশন নাম দিয়ে জনগণকে বিচ্ছিন্ন এবং হতাশ করালো। লীগ সেদিন ব্যাক করেছিল যেদিন থেকে বিএনপিও অন্তরীণ সরকারের বিরুদ্ধে গেল, আর বিএনপিও ঠেকাতে জামাতকে কুলে নিয়ে অন্তরীণ কুলে নিল অন্তরীণ। আচ্ছা, মাহফুজ আলম লিখেছেন লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন ছাত্রীরা বিপ্লবী সংগঠনের রূপ না দিয়ে লম্পেন চরিত্রের ক্লাব আর মবে রূপ নিয়েছিল। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন মিডিয়া আর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলার প্রস্তুতি হলো। লীগ সেদিনই ব্যাক করেছিল যেদিন অন্তরীণ সরকার পলিটিক্যাল থেকে আমলাতান্ত্রিক হলো এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হলো। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত, বিএনপির বা লীগের চোপা দালাল। তাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠান আত্মরক্ষা। তো উনি এই যে এত কিছু লিখলেন, তিনি তো অনেক অপরাধ করছেন, তার কথা তো একটু লিখলেন না মাহফুজুল্লাহ। সেইটাই তো কথা, যে উনি যে অপরাধগুলি করেছেন সেই অপরাধগুলি ঢাকার চেষ্টা করছেন যে উনি অপরাধী, কিন্তু উনি যে কাজগুলি করেছেন, ওনার মন্ত্রণালয় যে কাজগুলি করেছেন, অথবা উনি যে উস্কানি দিয়েছেন, অথবা উনি বঙ্গভবনে যে বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, এইগুলি উনি বলবেন না। উনি তখন কেন কথা বলেনি যে উনি 71-এ বারবার বলছেন 71-এর কথা? 71-এর কথা যখন আসে তখন আমাদের সংবিধান আছে, সংবিধানে আমি বলি না যে 100% কারেক্ট, সেইখানে ওই সংবিধান প্রতিটা দেশের সংশোধনী হয়, তাই না? সেইটা আপনি সংবিধানের সেইটা করে কারা? মানে
আইন প্রণেতা, সংসদে সেই সংবিধান সংস্কার হয়, তাই না? যে কোনোটা অ্যামেন্ডমেন্ট করতে হয়, কোনোটা অ্যামেন্ডমেন্ট করতে হয় না। কিন্তু এই সংস্কার কমিশন নামে তথাকথিত এই একজন ভাড়াটিয়া কে নিয়ে গেলে আলী রিয়াজ, যে বাংলাদেশেরই নাগরিক না, তাকে নিয়ে গেলেন, তাকে নিয়ে একটা কয়েক কোটি টাকা খরচ করা হলো তার নাস্তার পেছনে, তাকে দিয়ে এই কাজগুলি করালেন মানুষকে দেখানোর জন্য, ধোঁকা দেওয়ার জন্য। যদি সংস্কার করতে হবে, নারী সংস্কার নামে একটা কমিশন হয়েছিল, যেটার প্রধান ছিলেন, আমার ভুল না হলে, জাফরুল্লাহ শিরিন হক। সেটা তো ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, তাহলে সেটা করলেন না কেন? হ্যাঁ, করেছেন, একটা জিনিস করেছেন, নারীরা 2 বিয়ে করতে পারবে, ছেলেরা 2 বিয়ে করতে পারবে, ওয়াইফের পারমিশন লাগবে না, এই সংস্কার করেছেন। কিন্তু আপনারা কি এমন কোন সংস্কার দেখেছেন যেখানে একজন খেটে খাওয়া মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালা, একজন ঠেলা গাড়িওয়ালা, একজন দিনমজুর, তার চিকিৎসা ব্যবস্থা পাবে কিনা, তার স্বাস্থ্য সেবা পাবে কিনা, তার মাথা গোজার ঠাঁই পাবে কিনা, সে বৃদ্ধ ভাতা বা সে এমন কোন পরিকল্পনা নিতেন যে হ্যাঁ সে 2 টাকা বা 1 টাকা মাসে দিবে বা 3 টাকা, সে একটা সময় দেখবেন সরকারি কর্মচারীরা যেরকম পেনশন পায়, তারাও একটা পেনশনের ব্যবস্থা পাবে। বঙ্গবন্ধু কন্যা তো বাস্তুহারাদের, ভূমিহারাদের বাসস্থানের ব্যবস্থা করেছিলেন। তখন তো উনি দেখেননি যে এইটা আওয়ামী লীগ না বিএনপি না জামাত, উনি তো সবার জন্য এই ব্যবস্থাটা করে দিয়েছিলেন। তাহলে আপনার জনগণই বিচার করবে যে না আওয়ামী লীগ দেশের জন্য ভালো, না এই মাহফুজ আলম, নাহিদ, সারজিৎরা ভালো, যারা মব সৃষ্টি করে, যারা মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেয়, অথবা মুক্তিযুদ্ধের যে স্থাপনা আছে সেটা ভেঙে গুড়িয়ে দেয়, অথবা মুক্তিযোদ্ধাদের নামে, বীর শ্রেষ্ঠদের নামে যে স্থাপনা ছিল সেইগুলোর নাম পরিবর্তন করে দেয়, বঙ্গবন্ধুর নামে আমাদের যে জিনিসটা ছিল সেটা পরিবর্তন করে দেওয়া হয়। তো এই যে ব্যবস্থাগুলি করেছে, এইগুলির পিছনে তো মাহফুজ আলমরা উস্কানি দিয়েছে, মাহফুজ আলমরাই বলেছে, মাহফুজ আলম, সারজিৎ, নাহিদরা বলেছে, হাসনাদরা করেছে, এবং জনগণকে উস্কানি দেওয়া হয়েছে, এবং তারা বিভিন্ন পোস্ট দিয়ে বলেছে এই রাজুতে আসো, আজকে 32 নম্বরে এসে আমরা ভাঙবো। তাহলে তখন কোথায় ছিল এই কথাগুলি? এটা আওয়ামী লীগ হচ্ছে দেশের প্রয়োজনে আসে, মানুষের বাঁচা মরার জন্য আসে, যে মানুষকে বাঁচাতে আসে, দেশকে জীবন দিতে আসে। সুতরাং এই অবস্থা থেকে বাঁচতে গেলে, দেশ বিক্রি হয়ে গেছে অলরেডি, এই অবস্থা থেকে যদি কিছু বাঁচাতে পারে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাঁচাতে পারবে, আর কেউ বাঁচাতে পারবে না। সুতরাং ওনারা ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগ আসলে ওনাদের কি অবস্থা হবে। আপনাদেরকে জনগণ ধোলাই দিবে, আর কিছু করবে না, কারণ আপনারা জনগণকে ধোকা দিচ্ছেন 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা টাকা লুট করেছেন। আপনারা বলেছেন উল্টা যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা বা ওনার এখন পর্যন্ত দেখা দেবে, কিন্তু আপনারা যে টাকা লুট করেছেন সেটা বোঝা যায়, কারণ আপনারা একজনের গাড়ি হাঁকান, কোটি টাকার দামের গাড়ি হাঁকান, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকেন, যেখানে আপনাদের খাওয়ার পয়সা ছিল না, হোস্টেলে থাকতেন, হোস্টেলে তো আর ভাড়া দিতে হয় না। আপনারা ওয়েস্টিনে খেতে যান, এত টাকা কোথায় পান মানুষ জানে না। আবার চান্দা তুলতে গেছেন, মব সৃষ্টি করছেন, ফজলু ভাইয়ের বাসার সামনে মব সৃষ্টি করে নেই। আবার একজন নারী বঙ্গবন্ধু 15ই আগস্ট তার শিশুদের নিয়ে গেছিল বঙ্গবন্ধুর সেই ভাঙা বাড়িতে শ্রদ্ধা নিবেদন করতে, তাকেও মবের শিকার হতে হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে। আবার হিন্দুদের বাড়ি পোড়ানো হলো কেন? তখন কোথায় ছিল এই কথাগুলি? তখন বলেননি কেন যে এইগুলি অন্যায়, অবিচার, এইগুলির প্রতিবাদ করেননি কেন তখন? এখন কেন কথা বলেন? কথা তো এখন বলার কোনো লাভ নেই। আপনি ঘটনা ঘটাবেন, তার অনেক পরে এসে এইগুলো বলবেন, বলে পার পেয়ে যাবেন, সেটা তো হতে পারে না। আপনারও দায়বদ্ধতা আছে, আপনি একজন উপদেষ্টা ছিলেন। আপনি যদি এতই সাধু হন, তাহলে তখন পদত্যাগ করেননি কেন? যে না, এই মাজারগুলি ভাঙা যাবে না, এরাই আমাদের দেশের এই যে আজকে যে অবস্থা, তার অনেক কিছু তাদের অবদানও আছে, তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। তারা এসেছিল ধর্ম প্রচারের জন্য, তো তাদের মাজার কেন ভাঙবেন? আউলিয়াদের মাজার কি কারণে ভাঙবেন? তারা কি মানুষ না? অথবা যখন এই যে জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, কই বলা হলো না? এই যে আজকে পেপারে দেখলাম কতগুলো বাচ্চা
রেপ করা হয়েছে, অথবা মাদ্রাসাগুলিতে বলাৎকার করা হচ্ছে, কই তার বিরুদ্ধে তো কোনো কথা বলেন না মাহফুজুর। রাইট। আপনার মনে থাকার কথা যে সম্ভবত এটা এই চাঁদপুরে না কোথায় হয়েছিল, একটা মেয়েকে একটা প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল করছিল, তখন সেটা তাকে বিচারের আওতায় আনেনি বঙ্গবন্ধু কন্যা, ছেড়ে তো কাউকে দেননি। ফেনীতে হ্যাঁ ফেনীতে। ইভেন আপনার মনে থাকার কথা যে জিকে শামীমকে জেলে দিয়েছিল, যুবলীগের এত প্রভাবশালী নেতা, কই করেনি বঙ্গবন্ধু একইভাবে এই আপনার শফিউল আলম প্রধানকে জেলে দেননি, সম্রাটকে জেলে দিয়েছিলেন। সম্রাটকে জেলে দিয়েছে, কই কাউকে তো বলেন নাই যে আওয়ামী লীগ করে, যুবলীগ করে, ছাত্রলীগ করে, তার জন্য এদেরকে বিচার করা যাবে না, এই কথা তো বলেননি। আপনারা তো যারা করেছে তাদেরকে আরো উৎসাহ দিয়েছেন, আপনারা তাদের পক্ষে ন্যারেটিভ দাঁড় করিয়েছেন, তাদের পক্ষে ছাপাই গিয়েছেন, এখন আসছেন জনগণকে আবার বোকা বানাতে। জনগণ আর বোকা হবে না, জনগণ বুঝে গেছে যে তাদেরকে বোকা বানানো হয়েছিল, তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছিল। কই এখন এই দেখেন আরো একটা জিনিস এই কথা প্রসঙ্গে এসে যায়, এই মনিরুল হক চৌধুরী, তার মেয়ে, যিনি এখন পিএসসির মেম্বার, উনি বলেছিলেন আসমান কাঁপে, তাই না? আসমান কাঁপানো আপা। হ্যাঁ, ওনার বাবা তো ওই হত্যাকাণ্ডের, 7 খুনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। যার সেক্রেটারি এটার সঙ্গে জড়িত, প্রেসিডেন্ট হিসেবে সেও দায়ী, তারও বিচার হওয়া উচিত আমি মনে করি। শফিউল আলম প্রধানের যেমন বিচার হবে, মনিরুল হক চৌধুরীর বিচার হওয়া উচিত। আমি মনে করি মনিরুল হক চৌধুরীর বিচার হওয়া উচিত। না হলে মনিরুল হক চৌধুরী কি হয়েছিল যে 75-এর পরবর্তীতে মনিরুল হক চৌধুরী 86 সাল পর্যন্ত কোনো রাজনীতি করলেন না? কি হয়েছিল, কি করেছিলেন মনিরুল হক চৌধুরী? আমরা জানতে চাই, জনগণও জানতে চায়। সুতরাং মনিরুল হক চৌধুরীরা অপরাধ করে পার পেয়ে যাবেন সেটা হবে না। এবং তার সন্তান আজকে বড় বড় কথা বলে, তো কই এখন তো কথা বলে না, এত শিশু মারা যাচ্ছে, কই একটা কথা বলে না। এই যে এতগুলো বাচ্চা মেয়েদেরকে রেপ করা হলো, মেরে ফেলা হলো, রেপ করে তো শুধু রেপ করে নাই, মেরে ফেলছে, কই এই ব্যাপার নিয়ে তো কোনো কথা বলছে না। তো ওনার এখন আসমান কাঁপে না? উনি একজন মেয়ে হয়ে ওনার এটা লাগে না যে একজন মেয়ে নিরাপদে ঢাকা শহরে চলতে পারে না? আরেকজন অভিনেত্রী রুমিন ফারহানাই বলেছিল যে আমরা সন্ধ্যা 7টার পরে বেরোতে পারি না ঢাকা শহরে, তা আমি বলিনি। কেন বেরোতে পারে না একজন? তার বিরুদ্ধে কথা বলেন না কেন? রুমিন ফারহানাই তো বলেছিলেন যে আমি সেই টক শো করে রাত 2টা-3টার সময় বাসায় একা গিয়েছি গাড়িতে করে, আমার কোনো ভয় ছিল না, এখন ভয় বেরোতে পারে এখন ভয় কই? তখন আওয়ামী লীগকে ধুয়ে দেয়নি রুমিন ফারহানারা, এই নীলুফার চৌধুরী এরা ধুয়ে দেয়নি আওয়ামী লীগকে? কই আওয়ামী লীগ তো তাদের গ্রেফতার করেনি। এখন আপনি আওয়ামী লীগ করলেই তাকে মব সৃষ্টি করবেন, তাকে হত্যা করবেন। দেখছেন কয়েকদিন আগে একটা যুবলীগের মেয়েকে তাকে চুল কেটে দিয়েছে, তাকে বেঁধে পিটাচ্ছে। আবার আর ছাত্রলীগের ছেলেকে তারকে না পেয়ে তার মাকে হত্যা করেছে। কই এই হত্যাকাণ্ডের বিচার হবে না? এইগুলোর বিরুদ্ধে কথা বলতে পারেন না আপনারা? সেটাই। আপনারা যদি এত নিরপেক্ষ হবেন বা এত মানবতাবাদী নেতা হবেন বা এত জনদরদি হবেন, তাহলে এইগুলির বিরুদ্ধে কথা বলেন। এখন তো মাহফুজের এই বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে চতুর্দিকে, এবং অনেকেই বলছেন যে তার সময়ে যে দুর্নীতি হয়েছে, কেউ প্রশ্ন তুলেছেন মাহফুজ আলম এখন যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন, সেই সরকার থেকে তাহলে কেন তিনি সরে দাঁড়ালেন না ওই সময়? আমারও প্রশ্ন একই জায়গায়, কেন উনি সরে দাঁড়ালেন? কারণ সরে দাঁড়ালেন না, তখন সরে দাঁড়ালে তো উনি এই যে কোটি কোটি টাকার মালিক হতে পারতেন না, কোটি টাকা দিয়ে গাড়ি কিনে চলতে পারেন না, অথবা কোটি। আপনার মনে থাকার কথা, এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া সুইডেনে গিয়েছিল, সুইজারল্যান্ডে গিয়েছিল ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য। আসিফ নজরুল্লাহ, কই বঙ্গবন্ধু কন্যাকে তো যেতে হয়নি। সুতরাং তারা দেখছে যে জনগণ আর তাদের এইটা খাইছে না, তারা জনগণ এটা বুঝে গেছে। সুতরাং এখন তাকে বাঁচতে হলে ভিন্ন ন্যারেটিভ দাঁড় করাতে হবে, ভিন্ন আঙ্গিকে আগাতে হবে, যাতে আবার বাঙালিদেরকে ভুল বোঝানো যায়। কিন্তু বাঙালিরা একটা কথা আছে না, একবারই বেলতলায় যায়, একবারই বেলতলায় গেছে আর যাবে না। এইখান থেকে
জনগণ তাদের এইদেরকে এখন ধোলাই দিবে, যাক না জনগণের কাছে, তখন বোঝা যাবে। শুনতে পাচ্ছেন আপনাকে? বলছি অনেক সমালোচনা হচ্ছে তার এই স্ট্যাটাসে, তিনি ইতিমধ্যে স্ট্যাটাস সরিয়ে ফেলেছেন, শেখ হাসিনা প্রত্যাবর্তন 2-0, শেখ হাসিনা প্রত্যাবর্তন 0-2 না 2-0 থেকে আওয়ামী লীগের এই আওয়ামী লীগ 2-0 শেখ হাসিনা প্রত্যাবর্তন, এইটা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আর এই সময় মাহফুজ আলমের এই স্ট্যাটাস, এগুলো আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে, বা এরা কি ভয়ে? এটা বুঝতে গেলে আর একটু পেছনে যান আপনি। Yes. 11-11 পরে বঙ্গবন্ধু কন্যা যুক্তরাষ্ট্রে ছিলেন, ওনার চিকিৎসা সম্বন্ধে, তারপরে উনি যখন দেশে যেতে যাচ্ছিলেন ওনাকে বাধা দেওয়া হলো, ওনাকে দেশে যেতে দেওয়া হবে না, তাই না? মনে পড়ে? উনি যখন লন্ডনে পৌঁছালেন বললে আমি শত বাধার মুখেও দেশে যাব, এবং উনি গেলেন। সুতরাং বঙ্গবন্ধু কন্যা তো ভয় পান না, এত ভয় পাওয়ার, ওনাকে হত্যা করার 1 বার না 26 বার চেষ্টা করা হয়েছে, কই উনি ভয় পাননি। যে দেশকে ভালোবাসে, দেশের জন্য জীবন দিতে। আর একটা তথ্য আমি পেলাম, আমি জানি না, উনি কিন্তু কোনো অবস্থাতেই দেশ ছাড়তে চাচ্ছিলেন না 24শে আগস্ট। ওনাকে বোঝানো হয়েছিল ওনাকে টুঙ্গিপাড়া পাঠানো হবে, এবং সেনাবাহিনী ওনাকে ইন্ডিয়ায় পাঠিয়েছে। শোনা যাচ্ছে আপনাকে? শেখ হাসিনা নিজেই বলেছেন একটা ইন্টারভিউতে যে তাকে বলা হচ্ছিল টুঙ্গিপাড়ায় যাবে। সেই জন্য বললাম সেনাপ্রধান এই কনস্পিরেসির সঙ্গে সেনাপ্রধানও যুক্ত। ওনাকে বলা হয়েছে ওনাকে টুঙ্গিপাড়া নেওয়া হচ্ছে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়াতে। শেখ হাসিনা তো ইন্ডিয়ান গভর্নমেন্টকে কল করেনি যে আমার এই হেলিকপ্টার বাংলাদেশ থেকে ইন্ডিয়ার ভিতর যাচ্ছে, এইটার তাদের পারমিশন নেয়নি। তাই পারমিশনটা কে নিল? এই পারমিশন নিল এবং ওনাকে নিরাপত্তা বিধান করতে রিকোয়েস্ট কে করলো? শেখ হাসিনা বলেছিলেন যে আমি টুঙ্গিপাড়ায় যাব, মরতে হলে আমার দেশে মরব। কারণ হচ্ছে একটা ন্যারেটিভ দাঁড় করানো যাবে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই যে ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা, সেইটার সঙ্গে ওয়াকারুজ্জামান যুক্ত। কারণ তারা ওইটা করতে, কিন্তু শেখ হাসিনা তো আর হেলিকপ্টার চালাতে পারেন না, যেটা রেজা শাহ পাহলভি করেছিলেন, যে নিজের হেলিকপ্টার দিয়ে চলে গেছেন। শেখ হাসিনা যেতে চাননি। শেখ হাসিনাকে এইটা অস্ত্রের মুখে সেনাবাহিনী ওনাকে বলছে একটা, করছে আর একটা। বলছে ওনাকে টুঙ্গিপাড়ায় নেওয়া হচ্ছে, ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়াতে, যাতে এই জনগণকে ভুল বোঝে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই বিএনপিও সেইটা চেয়েছে যে এই ন্যারেটিভটা যাতে দেওয়া যায়, কিন্তু জনগণ বুঝে গেছে যে এইটা ভুল ন্যারেটিভ দিয়েছিল, মানে এইটা যে ভুল তথ্য। শেখ হাসিনা যায়নি, ইনশাআল্লাহ শেখ হাসিনা ফিরবে অগাস্টের ভিতরে, ইনশাআল্লাহ। আসিফ নজরুলও বলছেন লীগ ছিল, লীগ ফিরে নাই, লীগ ছিল, ব্যাক করেছে। তিনি বলছেন তাদের, তিনি একটু হয়ে বলছেন 2 লাইনের স্ট্যাটাসে তিনি বলছেন যে স্ট্যাটাসটা এইরকম: আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস। এই লোকটা এত গালফুলা কেন? এই লোকটা এত মিথ্যাচার করলো যে 26 লক্ষ ভারতীয়। ওকে তো আগে ধরা উচিত, ও বলছে মানুষকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দিয়ে বলছে 26 লক্ষ ভারতীয় কাজ করে, একটা মানুষের হিসাব দিতে পারে না কেন? একজন, ন্যূনতম একজনের নাম দেখ, সেটা দিতে পারে না কেন? তাহলে সে যে একটা মিথ্যা কথা বলে একটা সরকারের এগেইনস্টে একটা ষড়যন্ত্র করলো। আমি তো বললাম সে যে টাকা নিয়েছে, মানে এই আপনার ইউএসএইড এর টাকা, সেটা তো অনেকেই জানে। রাইট। তার বউ নিয়ে সে এই ডিসিতে ছিল। সুতরাং এই ব্যক্তির কথা আর কেউ শুনবে না, কারণ সে নিজে বলেছিল, সে এই কিছুদিন আগেই তো এই খালেদ মহিউদ্দিনের ও তো আমি আগে বলেছি, পরে তো বলিনি। আবার তখন সমালোচনা করতাম, পরে আমি যখন সরকারে গেছি তখন বুঝতে পারছি যে এটা ঠিক না। তাহলে সমালোচনা করো, তুমি একজন শিক্ষক হয়েছিলে কি জন্য? কি কারণে? কে বানাইছে তোমাকে শিক্ষক? তাহলে তুমি যদি এইটুক না বুঝো, তাহলে তোমাকে শিক্ষক হওয়ার যোগ্যতা রাখো কোত্থেকে? তুমি শিক্ষক হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে,
যে শিক্ষকরা, আমরা একজন শিক্ষককে দেখতাম যে মা বাবার পরে শিক্ষকের অবস্থান, তারা মিথ্যা কথা বলতেন না, মানুষকে ভুল বোঝাতেন না, ভুল পথে পরিচালিত করাতেন না। এ তো বড় বাটপার যে মানুষকে মিথ্যা কথা বলেছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, অর্থ আত্মসাৎ করেছে, দেশ বিক্রি করেছে, এমন কোন জিনিস নেই সে যে সেটা করে নাই। করে নাই। সুতরাং তার কাছ থেকে তো নতুন বয়ান আর মানুষের খাবে না। এই নতুন কোন ষড়যন্ত্র কিনা এই যে এদের তৎপরতা, এই যে মাহফুজ আলম, আসিফ নজরুলদের এই যে এইসব তৎপরতা, নতুন কোন ষড়যন্ত্র কিনা? ষড়যন্ত্র হচ্ছে যে তারা কোনো অবস্থায় চায় না যে মুক্ত ৭১-এর শক্তি ক্ষমতায় আসুক। যদি ৭১-এর শক্তি ক্ষমতায় আসে তাহলে দেশ বিক্রি হবে না, দেশ এগিয়ে যাবে, যেটা তারা চায় না। আপনি দেখছেন টাকলা ফুয়াদ কয়েকদিন আগে বলেছে যে আমাদের এত স্কুল কলেজের দরকার নেই, বলছে না? রাইট। এইটা কি বাচাল? এইটা তো সবাই বলে বালেস্টার, মানে আসলে বেশ শুনেন, মানুষের শিক্ষা মানুষকে এনলাইট করে। তাহলে আপনি যদি একজন শিক্ষিত না করে তুলতে পারেন, তাহলে আপনি কিভাবে দেশকে উন্নয়ন ঘটাবেন, দেশের উন্নয়ন ঘটাবেন? একজন একটা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, একজন একটা প্রশ্ন করেছেন, জিয়া করিম শেখ হাসিনা ফিরে আসবেন এই কথা এত দৃঢ়ভাবে বলার পেছনের শক্তি বা কারণটা কি? কারণ হচ্ছে যে দেশের জনগণ এবং দেশের মানুষ বুঝতে পারছে। আমি তো বললাম যে আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের দল। তারা বুঝতে পারছে তারা যে তাদের দেশটা চলে যাচ্ছে এবং দেশটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর একটা হচ্ছে যে তারা নিরাপদে ছিল, এই নিরাপদ অবস্থান তারা চায়, যার জন্য দেশের প্রয়োজনে দেশের মানুষ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আপনাকে একটু সিম্পল উদাহরণ দেই। এই 24শে আগস্টে আপনি ঢাকা শহরে কোথাও দাঁড়িয়ে আওয়ামী লীগের নামে কোনো কথা বলতে পারতেন? নিশ্চিত মবের শিকার হতে হইতো। এক্স্যাক্টলি। এখন স্লোগান দিচ্ছে, এখন মানুষে বলছে যে আওয়ামী লীগ আগেই ভালো ছিলাম। এখন আপনাকে ওর নাম কি, ব্যারিস্টার রেজিস্টার্ড, তাই না? আমি নেম দেই, ওর নাম না ব্যারিস্টার পড়ে নাই ওই নাম। আমি দেখি ফুয়াদ এফ এম ফুয়াদ হোসেন নাকি জানি নাম, নামও তো FUAD, রাইট FUAD ফুয়াদ মনে হয়, জানি না আমি। অরিনে গবেষণা কারমিন ফুয়াদ আছে, মাদানি ফুয়াদ আছে, মাদানি ফুয়াদ, এই দুইজন। দেখেন একটা, এটা হচ্ছে যে আপনাকে দেখেন ব্যারিস্টার রেজিস্টার। আচ্ছা, ব্রিটেনে এইখানে গেলে আপনার কোন ব্যারিস্টার আসলে প্র্যাকটিসিং ব্যারিস্টার কিনা বা ব্যারিস্টার কিনা এটা দেখা যায়। আমি যখন ফুয়াদ নামে দিলাম, এই একজন, দেখছেন? হ্যাঁ, করিম ফুয়াদ। এই আরেকটা চার্লস মাদানি, আর কেউ নাই। তার মানে ও ভুয়ো ব্যারিস্টার। ব্যারিস্টার পড়ে নাই তো, আমি জানছি তো ব্যারিস্টার পড়ে নাই। আচ্ছা, আরেকজন বলছেন যে মুক্তার হোসেন লিখছেন, আমার একটা হাসিনা আতঙ্কে ইউনুসের কিচেন ক্যাবিনেট তুলফার, পর্দার আড়ালে কি ঘটছে? পর্দার আড়ালে কিছু করছে না। পর্দার আড়ালে হচ্ছে যে শেখ হাসিনার প্রতি মানুষ ইয়ে হয়ে আছে, শেখ হাসিনা আসবেন, মানুষ দোয়া করতেছে, মানুষ নামাজ পড়ে, অনেকে নামাজ পড়ে দোয়া করে, অনেকে ওপেনলি বলতেছে। দেখেন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, গার্মেন্টস শ্রমিকরা, তারা সবাই বলছে, কারণ তারা দেখতে পাচ্ছে যে দেশটায় আপনার মনে থাকার কথাই, সেটা তো আমি অনেক আগের ঘটনাগুলি, এখনকার হিসাব আমার কাছে নেই, যেখানে মানুষ এই দেবপ্রিয় ভট্টাচার্য 60 লক্ষ মানুষ বেকার হয়ে যায়, এখন তো আরো বেশি, কয়েক কোটি মানুষ নতুন করে বেকার হয়েছে। তো একটা দেশের
আপনি দেখেন অর্থনীতিকে যদি এগিয়ে না নিতে পারেন, মানে বিদ্যুৎ দেখেন, বিদ্যুৎ বাড়লে কি হচ্ছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, ইন্ডাস্ট্রি বাড়লে কর্মসংস্থান বাড়তেছে, কর্মসংস্থান বাড়লে আপনার জিডিপি বাড়তেছে, তাই না? হুম জিডিপি বাড়তেছে। তাহলে মানুষ দেখতে পাচ্ছে যে এইগুলা থমকে গেছে, এইগুলা পেছনের দিকে চলে গেছে, কর্মসংস্থান নেই। সুতরাং আর যে বৈষম্যের কথা বলা হয়েছিল, এখন আরো বৈষম্য বেশি হচ্ছে। এই যে হাদির মতো একটা জঙ্গির ভাইকে ব্রিটেনে পাঠিয়ে দেওয়া হলো চাকরি দিয়ে, এইটা কি কোটা না? এখন বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো সার্কুলার হচ্ছে না, এই তথাকথিত জুলাইরা নিয়োগগুলো দিচ্ছে। তো এইগুলা কি কোটা না? অথচ এই দেশের জন্য যারা যুদ্ধ করলো, জীবন দিল, জীবন বাজি রেখে এতগুলো মা বোন সম্ভ্রম হারালো, তা তাদের জীবনের কি কোনো মূল্য নেই? হুম